স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সাথে আছে আমি খালেদ মেহেউদ্দিন। ওষুধ খেলে অসুখ সারে, সীতানাথ বসাকের আদর্শ লিপির এই তথ্য আদর্শ হিসেবে মেনে চলি আমরা, কিন্তু খোদ ওষুধের অসুখ সারানোর বিদ্যাটি এখনো জানা নেই আমাদের। প্রাণ বাঁচানো ওষুধের দাম দিনকে দিন চলে যাচ্ছে নাগালের বাইরে। ওষুধ শিল্প মালিকদের দাবি, কাঁচামালের দাম বেড়ে যাওয়ার কারণেই পণ্যের দাম বাড়াতে হচ্ছে তাদের। এর বাইরেও আছে আরো ভয়ের খবর। 2015 সালের পর বিশ্বব্যাপী মেধাস্বত্ব কার্যকর হওয়ার কথা। তখন দেশের ওষুধের বাজার উন্মুক্ত করতে হবে বিদেশি কোম্পানির জন্য। এতে অসম প্রতিযোগিতার মুখে পড়তে পারে দেশীয় কোম্পানি। অনেক ওষুধের দামও চলে যেতে পারে সাধারণ মানুষের নাগালের বাইরে। এই বিপদ সামাল দিতে মুন্সিগঞ্জের গজারিয়ায় ওষুধ শিল্প পার্ক নির্মাণ করেছে সরকার। কিন্তু মানহীন ওষুধ নিয়ন্ত্রণে সরকারের সফলতা এখনো তেমন চোখে পড়ার মতো নয়। অনেকটা ঢাল তলোয়ারহীন নিধিরাম সর্দারের মতো কাজ করছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। এই অবস্থায় আজকের বাংলাদেশে আমরা খুঁজব কিছু প্রশ্নের উত্তর। কি কি অসুখে ভুগছে বাংলাদেশের ওষুধ? ওষুধের উচ্চ দাম আর নিম্নমান ঠেকাতে কি উদ্যোগ নিয়েছে সরকার? ওষুধ শিল্পের কাঁচামাল আমদানি নির্ভরতা কমানো সম্ভব কিনা? ওষুধ শিল্পের বিকাশে সরকারি বেসরকারি পরিকল্পনা কি? জানিয়ে রাখি, আজকে বাংলাদেশে আপনার মতামত প্রশ্ন পাঠাতে SMS করতে পারবেন। SMS পাঠানোর নিয়ম, AKBO লিখে স্পেস দিন, লিখুন আপনার নাম, স্পেস দিয়ে লিখুন আপনার মতামত বা প্রশ্নটি, যে কোনো মোবাইল ফোন থেকে পাঠিয়ে দিন 16232 এই নম্বরে। এছাড়া ইমেল করতে পারবেন akbo@independent24.tv। ফেসবুক ও টুইটারও লিখতে পারেন আজকে.বাংলাদেশ@independent24.tv এই ঠিকানায়। এসব বিষয় নিয়ে আলোচনা করতে আজ স্টুডিওতে আছেন বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির উপদেষ্টা, সংসদ সদস্য, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক জনাব নাজমুল হাসান পাপন, বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের সহসভাপতি জনাব সুভাষ সিংহ রায়, এবং কিছুক্ষণের মধ্যেই আমাদের সাথে যোগ দেবেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী জনাব ডাক্তার আ.ফ.ম. রুহুল হক। স্বাগত আপনাদের। এছাড়া আমরা সরাসরি কথা বলবো চট্টগ্রামের সিভিল সার্জন জনাব মোহাম্মদ আবু তৈয়ব, বাংলাদেশ ড্রাগিস্ট অ্যান্ড কেমিস্ট অ্যাসোসিয়েশন সিলেট জেলা শাখার সভাপতি মইনুল হক চৌধুরী এবং রাজশাহী থেকে পাইকারি ওষুধ ব্যবসায়ী শহীদুল্লাহ খান ডনের সাথে। স্বাগত আপনাদেরও। আলোচনার আগে ওষুধ উৎপাদন ও রপ্তানির হাল হকিকত নিয়ে দেখে নেব একটি প্রতিবেদন। প্রতি বছর দেশের উৎপাদিত ওষুধ নিজস্ব চাহিদা মিটিয়েও রপ্তানি হচ্ছে বিশ্বের 82টিরও বেশি দেশে। 200-রও বেশি প্রতিষ্ঠানে বছরে প্রায় 1800 নতুন প্রকরণের ওষুধ তৈরি হচ্ছে। তবে আন্তর্জাতিক মান বজায় রেখে উৎপাদন হচ্ছে খুব কম প্রতিষ্ঠানেই। এসব প্রতিষ্ঠানে যেমন তাৎক্ষণিক প্রতিকারের জন্য প্রচলিত ওষুধ তৈরি হচ্ছে, তেমনি উৎপাদন হচ্ছে জীবন রক্ষাকারী ওষুধ। দেশেই তৈরি হচ্ছে অ্যাজমাসল, ইনহেলারের মতো জীবন রক্ষাকারী এসব ওষুধ, যা যাচ্ছে বিদেশেও। গেল বছর যা থেকে বাংলাদেশ আয় করেছে প্রায় $45 মিলিয়ন। এবছরও টার্গেট রয়েছে প্রায় $50 মিলিয়ন। তবে একসাথে অনেক ওষুধের রেজিস্ট্রেশন সম্ভব না হওয়ায় গতি পাচ্ছে না এ রপ্তানি। বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুযায়ী বিদেশের বাজারে দেশে উৎপাদিত ওষুধ বাজারজাতকরণের আগে নিবন্ধন খরচ বাবদ বছরে $1 লাখ পাঠানো সম্ভব। এ টাকা এশিয়া ও আফ্রিকার দেশগুলোতে যে পরিমাণ ওষুধের রেজিস্ট্রেশন করা যায় ইউরোপ ও আমেরিকায় যায় তার অর্ধেকেরও কম। অথচ ইউরোপ ও আমেরিকার বাজারে আয় আসে দ্বিগুণ। তাই ইউরোপ ও আমেরিকায় রপ্তানি বাড়াতে রেজিস্ট্রেশন বাবদ টাকা পাঠানোর সীমা বাড়ানো প্রয়োজন বলে মনে করেন এই শিল্পের সাথে সংশ্লিষ্টরা। যখনই আমি US, UK বা ইউরোপে যাচ্ছি, ওখানে কিন্তু অনেক খরচ। তো ওখানে দাম বেশি হওয়াতে আমরা এই টাকাটা পাঠাতে পারছিলাম না। বাংলাদেশ ব্যাংকের যে রেস্ট্রিকশনটা দেওয়া আছে ফরেন কারেন্সি বাইরে পাঠানোর ব্যাপারে, একটা লিমিট দেওয়া ছিল। এইটা নিয়ে নেগোসিয়েশন হচ্ছে এবং আমরা আশা করছি খুব শীঘ্রই এই ব্যারিয়ারটা উঠে যাবে। এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক প্রয়োজনে ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি জানান, ওষুধের কাঁচামাল উৎপাদনে সরকার আলাদা একটি অঞ্চল তৈরি করছে। আগামী 2-3 মাসের মধ্যে এর কাজ শেষ হবে। এপিআই পার্ক তৈরি হচ্ছে, তৈরি করার পর্যায়ে আছে, মানে আমাদের ল্যান্ড অ্যাকুইজিশন হয়ে গেছে, ল্যান্ড ফিলিং হচ্ছে, প্রোগ্রামিং হইলে ওনারা তখন আরও এনার একেবারে অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টটা দেশে তৈরি করতে পারবেন। এর ফলে ওষুধ প্রতিষ্ঠানগুলোর কাঁচামাল আমদানি খরচ অনেক কমে যাবে বলে জানান তিনি। শাওন হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জনাব নাজমুল হাসান পাপনের কাছে জানতে চাইবো যে 261টি অ্যালোপ্যাথিক কোম্পানি 2 সহস্রাধিক জেনেরিক নামের 22,000 ব্র্যান্ডের ওষুধ উৎপাদন করে। এর মধ্যে 117টি ওষুধের দাম ওষুধ প্রশাসন অধিদপ্তর ঠিক করে দেয়। এটি যথেষ্ট বলে মনে করেন কিনা? যেখানে ওই 117টি ওষুধের মধ্যে 50-60টি ওষুধ প্রায় বিলুপ্ত, অর্থাৎ কোম্পানিগুলো ওষুধ আর উৎপাদনই করে না। মানে ওষুধের দাম যে প্রশাসন নিয়ন্ত্রণ করে দেয় মাত্র 117টির, এটা কি ঠিক বলে মনে করেন কিনা? প্রথম প্রশ্ন হচ্ছে করে কেন? আচ্ছা, ওষুধের দাম নিয়ন্ত্রণ করছে কেন? কোন কোন দেশ করে পৃথিবীতে? এটা হলো প্রথম প্রশ্ন। আচ্ছা। এবং এই ওষুধের দাম সরকার যদি নিয়ন্ত্রণ করতে চায়, তাহলে যে সমস্ত নিয়ম কানুন সরকারের মানা উচিত সেই নিয়মগুলো সরকার মানছে কিনা এটাও তো দেখা দরকার, বা আমাদের দেশে মানা সম্ভব কিনা। আচ্ছা,
ডক্টর মনিরুদ্দিন আহমেদ বলেছেন যে মুক্তবাজার অর্থনীতির দোহাই দিয়ে কোম্পানিকে ওষুধের মূল্য নির্ধারণের ক্ষমতা দেওয়াটা ঠিক নয়, এটি উনি বলছেন। এই বিষয়টির সঙ্গে কি আপনি একমত পোষণ করেন না? মানে যে ওষুধ এখানে অন্য মুক্ত বাজার বা কিছুর সাথে কেন যে ওষুধের দাম সরকার নিয়ন্ত্রণ করে, এটা হলো প্রথম প্রশ্ন। এবং নিয়ন্ত্রণ করতে গেলেও মানে কথাটা কেন আসছে আগে ওই প্রশ্নটা করলে আমি বেশি খুশি হব। মানে এগুলা কেন বলছি আমরা, মানে বেশি নিয়ন্ত্রণ করলে কি হবে? আচ্ছা, ধরেন 100 না সবগুলো ওষুধ নিয়ন্ত্রণ করলো সরকার, তাতে কি হবে? আমি এটা জানতে চাচ্ছি যে কারণ প্রশ্নটা উঠেছে যে ওষুধ কোম্পানিগুলি ইচ্ছে মতো দাম বাড়ায়। কোন ওষুধের দাম বাড়ানো হলো? এইবার আসেন, ওষুধের দাম বাড়াচ্ছে ইচ্ছা মতো, জি। এইবার এই প্রশ্ন করেন, স্পেসিফিক উত্তর দিতে পারবো। জি, মানে আপনারা জেনারেলাইজড অনেক প্রশ্ন করা যায়, জি কথা বলা যায়, কিন্তু আমরা জানতে চাচ্ছি যে কি ধরনের। আপনি বলেছেন 22,000 জেনেরিক আমরা ওষুধ আমরা মার্কেট করছি, জি প্রায় 2,000 মলিকিউলস। এই জি। 2,000-এর মধ্যে কতগুলো ওষুধের দাম বেড়েছে গত 20 বছরে? শুধু চলতি বছরেই কোম্পানি ভেদে যেসব ওষুধের দাম বৃদ্ধি পেয়েছে তার মধ্যে প্যারাসিটামল, প্যান্টোনিক্স, অ্যান্টাসিড প্লাস, অ্যান্টাসিড সিরাপ, অ্যান্টিহিস্টামিন, টোফেন স্ট্রিপস সিরাপ, হৃদরোগের পেরিনক্স, ফিক্সোকার্ড, এমডাকল প্লাস, সেডিল, রিজার্ভিক্স, নেপ্রোসিন, সেক্লো, নিউটেক, কমিটেড, টুস্কা, এই যে এমব্রোক্সান্টাজল। আপনি যেগুলো বললেন এর বেশিরভাগই ভুল। মানে আমি আপনাকে এখনই বলে দিচ্ছি, জি যারা আপনাকে এই তথ্যটা দিয়েছে জি এটা ভুল। আমি এক এক করে আপনাকে মানে বলতে থাকি। যেমন ধরেন আপনি বললেন সিপ্রোফ্লক্সাসিন, মানে জি। পত্র পত্রিকায় সবচেয়ে বেশি দেখি। জি সিপ্রোফ্লক্সাসিন 1994-এ আমরা লঞ্চ করি 14 টাকায়, জি এখন আমরা এটা বিক্রি করছি কত টাকায়? আপনার কোনো ধারণা আছে? এখন এটা যদি 1994-এ একটা ওষুধ যদি 14 টাকায় মার্কেট করা হয়, এখন এটার দাম কি হওয়া উচিত আপনার কি মনে হয়? আমি তো ওষুধের কম দাম হলে আমি খুশি, আমি ভোক্তা, মানে আমার তো মানে আমার কিন্তু মানে 1994 এটা 14 টাকা ছিল, এখন এটা আমি এইখানে যেসব তথ্য পাচ্ছি সেসব তথ্যের মধ্যে আমি দেখতে পাচ্ছি আপনি ওই তথ্যগুলি ভুল বলছেন। এখানে যেসব তথ্য এই পাচ্ছি যে একটা হচ্ছে সেক্লো, মানে জি। আমি যে এটা ভুল বোঝার কথা বলছি, আসলে তথ্য একেবারে ভুল সেটা ঠিক না, জি। আংশিক সত্য, কিন্তু আসলে একটা মানে আমি 12 টাকা করে বিক্রি করতো সব কোম্পানিগুলা, জি এখন আমরা বিক্রি করছি 8.5 টাকা, ওরা বলছে দাম বেশি। জি এটার পিছনে দায়ী কোম্পানিগুলা, ওরা একটু বেশি কমে বিক্রি করেছিল কয়েকদিন, আচ্ছা হ্যাঁ, কিন্তু এটার দাম 12 টাকা, এখন 8.5 টাকা তাদের কাছে দাম বেশি মনে হয়। ওই দামটা যদি না কমাতো কোম্পানিগুলা, তাহলে কারো কোনো কমপ্লেন থাকতো না। আমি এই জিনিসটাই বলছি, 10টা বছর আমরা বিক্রি করলাম 12 টাকা করে, যখন আমরা এখন 8.5 টাকায় বিক্রি করি তাও বলে দাম বেশি। কিন্তু এইভাবে কি ওষুধ বিক্রি করা সম্ভব বা বানানো সম্ভব? নাজমুল ভাই, ওমিপ্রাজল তো প্রথম যখন মার্কেটে এসেছিল তখন দাম ছিল অনেক বেশি, 14 টাকা, আজকে দাম কত? 4 টাকা 6 টাকা। এই তো। আমাদের মধ্যে আমাদের স্বাস্থ্যমন্ত্রী চলে এসেছেন, আমরা আপনি চলে আসেন please। উনাকে একটু, জি আপনি বলছিলেন জনাব নাজমুল হাসান পাপন, মানে যে এই ওষুধের দামের আপনার ব্যাপারে। যেগুলো বললেন এগুলো জি। থেকে একটা একটা করে যদি আমি বলি, জি। সেম কেস হচ্ছে ওমিপ্রাজল। জি আমরা 12 টাকা করে 14 টাকা করে লঞ্চ করি 1994-এ, জি এত বছর পরে এখন এটা বিক্রি করি আমরা 6 টাকায়। লোকজন বলে আমরা বেশি দাম বাড়িয়েছি। আসলে বাড়ানোর মানে ওদের কথা বলার কারণটা কি আমি এটাই এখনো খুঁজে পাচ্ছি না। মানে পত্রিকায় যখন দেখি খুব দুঃখ লাগে আমার কাছে। জি আপনি পত্রিকার কথা বলেছেন, কিন্তু আমরা যদি আপনাকে আবার এই প্রশ্নটি করি, আপনি এত বছর দাম বাড়ান নাই, হঠাৎ করে কি এমন হলো যে আপনাকে দাম বাড়াতেই হলো এই বছরে এসে? আমরা কোন কোন ওষুধের দাম 2, 4, 5, 10, 20 টাকা পর্যন্ত বৃদ্ধি পেতে দেখছি, এবং মাননীয় স্বাস্থ্যমন্ত্রী পর্যন্ত বলেছেন যে ওষুধের দাম উনার কাছে একটু বেশি মনে হচ্ছে। আমি যদি ওনাকে একদম কোট করি আমি পাবো, উনি বলেছেন যে ওষুধের দাম ওনার কাছে বেশি মনে জি, হচ্ছে। এখন ওইটাই তো বললাম যে আপনার জেনারেলাইজড কথা বলাটা উত্তর দেওয়া খুব কঠিন। আপনার স্পেসিফিক যে কোনো একটা এক্সাম্পল নিয়ে আসেন, আমি বলতে পারবো। আচ্ছা আপনাকে আমি জিজ্ঞেস করি, জি। দাম বেড়েছে, আমি অস্বীকার করি না। জি প্রথম কথা হচ্ছে দাম বেড়েছে লেস দেন 2% অফ দ্য ওষুধ যতগুলো মার্কেট আছে তার 2%-এরও কম। এটা হলো প্রথম আপনাকে একটা স্টেটমেন্ট দিচ্ছি, which can be validated. This is number 1. Number 2, র্যানিটিডিন সবচেয়ে বেশি প্রচলিত যে ওষুধগুলো বাংলাদেশে, আপনি ওগুলো দেখেন বহুল প্রচলিত র্যানিটিডিন, ডি কন্ট্রোল ক্যাটাগরি, এটা কন্ট্রোলও করে না সরকার। জি। 2 টাকা 20 পয়সায় আমরা লঞ্চ করি, 21 বছর ধরে 2 টাকা 20 পয়সায় বিক্রি করি। এখন এটার দাম কত হওয়া উচিত আপনার কি ধারণা? আমি আপনাকেই প্রশ্নটা ছড়িয়ে দিচ্ছি। এবং না, আমার না, হয়ে স্বাস্থ্যমন্ত্রী জবাব দিন। আমরা এই প্রশ্ন ডিসকাস করেছি, তাই তো? জি। আমারও সেই একই প্রশ্ন ছিল। ফাইন, আমি বুঝি যে 21 বছরের মধ্যে দাম বাড়া দরকার ছিল,
কিন্তু যখন 21 বছর দাম বাড়ে নাই আর 21 বছর পরে যদি ডাবল হয়ে যায় তখন তো না সেটাই বলছি কত হওয়া উচিত না, কিন্তু এটা এখন দাম করা হয়েছে 2 টাকা 50 পয়সা, পত্রপত্রিকা হুলস্থুল 2 টাকা 20 পয়সার জায়গায় 2 টাকা 50 পয়সা। কিন্তু কোন পত্রিকা লিখবে এটাকে 10 টাকা, কোন পত্রিকা লিখবে 20 টাকা, আমি এগুলোর কারণ খুঁজে পাচ্ছি না। মানে আমি বলতে চাচ্ছি স্পেসিফিক যদি আসে আমি একটা একটা করে উত্তর দিতে পারবো, এক্সেপ্ট 2টা প্রোডাক্ট। এই 22,000-এর মধ্যে 2টা প্রোডাক্ট ছাড়া আমি সবগুলার জাস্টিফিকেশন আপনাকে দিতে পারবো। আমার মনে হয় বিশেষ করে পত্রপত্রিকা একটি বেশি এসেছিল, যেটা আমরা সেদিন তুলেছিলাম, কথা বলেছিলাম যে অ্যান্টাসিড। তো অ্যান্টাসিডেরটা প্রায় বোধহয় ডাবল হয়ে গেছে। ডাবল না শুধু স্কোয়ার একটা বেশি হয়েছে। আমি আরেকটা জিনিস এখানে মানে এটা এক্স্যাক্টলি একটা আশ্চর্য জিনিস চিন্তা করেন, অ্যান্টাসিড সারা জীবন সারা বাংলাদেশের মানুষ যেটা খেয়ে আসলো, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড আর ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড আর অ্যালুমিনিয়াম অক্সাইড কম্বিনেশন, এটা তো আমরা কেউ দাম বাড়াইনি। দেয়ার আর 150 ব্র্যান্ডস অ্যাভেলেবল। একটা ব্র্যান্ডের দাম বেড়েছে, ওরা একটা স্পেশালাইজড অন্য ফর্মুলেশনে বানাচ্ছে, এটা ফ্রান্স ওইটা থেকে খাওয়ার যেহেতু দরকার আসে। কি? এতদিন তো খায় নাই ওটা, মানে ওটা নিয়ে সব হুলস্থুল করছে কেন? খালেক মহিউদ্দিন, ওটা হচ্ছে কোবলেন্ড বলি আমরা, কোবলেন্ড। আমার কথা হলো আমরা কোম্পানিগুলো বাড়াচ্ছি না দেখে এত, মানে কি আমি বুঝতে পারছি না লজিকটা কি। আমি একটু মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করি যে সকালের খবর 15 মার্চ 2012-তে লিখেছেন, হেডিংটা হচ্ছে এরকম, ওষুধের দাম বৃদ্ধি, স্বাস্থ্যমন্ত্রীর প্রশ্নের সদুত্তর দিতে পারলেন না মালিকরা। না, আমরা অবশ্যই এটা নিয়ে বসছিলাম, যেহেতু পত্রপত্রিকা মিডিয়াতে রিপোর্ট হয়েছে, সুতরাং অবশ্যই সরকারের একটি কর্তব্য সেটি ভেরিফাই করা বা তাদের সাথে কথা বলা। সুতরাং আমরা বসছিলাম, উনিও ছিলেন, যে আমরা আলোচনা করেছি যে ঘটনাটা কি আমরা জানতে চাই। যেগুলো এখানে আলোচনা হচ্ছে সেরকমই প্রশ্ন এসেছিল, এবং তবে তো আমাদের কাছে যেসব প্রশ্ন বা তথ্য বা উপস্থাপন করা হয়েছিল সেগুলো এরকম যে, যেমন অ্যান্টাসিডের দাম নাকি ডাবল করা হয়েছে, যেটি বললেন যে একটি বিশেষ ফর্মুলায় তারা তৈরি করছে। কিন্তু আমি জনসাধারণকে বলবো, যদি সত্যি সত্যি একটি কোম্পানির অ্যান্টাসিডের দাম বেড়ে থাকে আপনি সেটি খাবেন না, অন্য কোম্পানির অ্যান্টাসিড আছে অবশ্যই সেটি আপনারা খেতে পারেন। কিন্তু এগুলো তো আমার মনে হয় সেগুলো আমাদের ভেরিফাই করতে হবে। কিন্তু অন্য অন্য জায়গা থেকেও বলা হয়েছে যে একটি কোম্পানির দেখা দেখি অনেক কোম্পানি সেই ওষুধের দাম বাড়িয়েছে, অ্যান্টাসিডের দাম বাড়িয়েছে, সেটিও যদি সঠিক হয়ে থাকে তাহলে অবশ্যই আমরা কনসার্ন হব। এবং যেহেতু সরকার মানে গণতান্ত্রিক সরকার, আপনিও রিপ্রেজেন্টেটিভ, একজন পাবলিক রিপ্রেজেন্টেটিভ, আমি একজন পাবলিক রিপ্রেজেন্টেটিভ, আমাদের মূল দায়িত্ব যে জনসাধারণকে দেখা, গরিবদেরকে দেখা। তো তাদেরকে দেখতে গেলেই অবশ্যই আমাদেরকে দেখতে হবে। আপনি তো আজকে বহু বছর ধরে, উনি হি হ্যাজ বিন ব্রট আপ ইন দি ইন্ডাস্ট্রি, উনি তো আজকে থেকে না, উনি তো ইন্ডাস্ট্রির প্রথম থেকে ইন্ডাস্ট্রির নারী নক্ষত্র ওনার জানা, সুতরাং উনি বলতেই পারবেন যে কীভাবে জিনিসগুলো হয়। তো সেই জায়গায় আমাদের যেহেতু আমাদের গণতান্ত্রিক দায়িত্ববোধ, সেই দায়িত্ববোধ থেকে আমরা মনে করি যে যেখানে যেখানে যদি সত্যি সত্যি বেড়ে থাকে বা যেগুলো আনরেগুলেটেড মার্কেট আছে সেগুলো যদি রেগুলেটেড মার্কেটে আমরা আনতে চাই না, কিন্তু যদি এমন পরিস্থিতি মানে উপস্থাপনা করা হয় সরকার বাধ্য হবে তখন রেগুলেটেড করতে অবশ্যই, কারণ দায়িত্ব আছে। তো আমরা সেই আহ্বানই জানিয়েছিলাম সেদিন তাদের রিপ্রেজেন্টেটিভের কাছে। আপনারা আহ্বান জানিয়েছিলেন এবং আপনি একটি মন্তব্য করেছিলেন, সে মন্তব্যটি হচ্ছে এরকম যে এই ওষুধের দাম কেন বাড়ছে এবং জড়িতদের সঙ্গে খুঁজে বার করতে আপনি সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছিলেন, সেই নির্দেশের ফলাফল কি? এখনো আমরা এই তো মাত্র কয়েকদিন আগে, বোধহয় 2-3 সপ্তাহ আগে, সঠিক আমরা তথ্য আপনাদের কাছে উপস্থাপন করা হয়নি। তবে ওনারা জেন্টলম্যান ডিসকাশন হয়েছিল যে ওনারা নিজেরাও দেখবেন এবং যদি সত্যি সত্যি কোথাও এরকম করে থাকে, তবে সাংবাদিক বন্ধুরাও সেখানে ছিলেন। তো ওনারা যে বিশেষ করে যে প্রশ্নটি বা যে কোশ্চেনটি আমাদের কাছে করেছিলেন সেটি হচ্ছে যে ওনারা যে দেখেছেন রিটেল একটা ওষুধ যেটির দাম 2 টাকা সেটি হয়তো 5 টাকা বিক্রি করছে। তো এটি তো কোম্পানি, আমি ডিপেন্ড করতে চাই না, এটা তো কোম্পানি উত্তর দিতে পারবে না। একটি ওষুধের গায়ে দাম লেখা থাকে যদি 3 টাকা, আর কোনো রিটেলার যদি সেটা 5 টাকা বিক্রি করতে থাকে, তাহলে ইটস দ্য ফল্ট অফ দ্য রিটেলার। আপনি আসার আগে ওষুধ তৈরি মালিক সমিতির পক্ষ থেকে উনি বলেছিলেন যে সরকার কেন নিয়ন্ত্রণ করবে, সরকার নিয়ন্ত্রণ করবে কেন, সেই মৌলিক প্রশ্নটি উনি প্রথমেই করতে চেয়েছেন। না, আমাদের সরকার যেমন চালের দাম কেন নিয়ন্ত্রণ করে, ডালের দাম কেন নিয়ন্ত্রণ করে, তেলের দাম কেন নিয়ন্ত্রণ করে, এটা তো সরকারের মৌলিক দায়িত্ব যে সাধারণ মানুষ যেন ভালোভাবে বেঁচে থাকতে পারে, সাধারণ মানুষ গরিবের যারা যেন তাদের আয়ত্তের মধ্যে থাকে, সেটি ওষুধ হোক, চাল হোক, ডাল হোক বা অন্য জিনিস। ওষুধ বাড়ানোর জন্য যে নীতিমালা হয়েছিল সেই নীতিমালাতে উনি বলেছেন আগে যে প্রতি বছর তো মূল্যস্ফীতির সাথে সেটি, মানুষ গরিবের যারা যেন তাদের আয়ত্তের মধ্যে থাকে, সেটি ওষুধ হোক, চাল হোক, ডাল হোক বা অন্য জিনিস। ওষুধ বাড়ানোর জন্য যে নীতিমালা হয়েছিল সেই নীতিমালাতে উনি বলেছেন আগে যে প্রতি বছর তো মূল্যস্ফীতির সাথে সেটি মানে সমন্বয় করার কথা। এটি অবশ্য জাস্টিফাইড ডিমান্ড। এটি আমি ওনার কাছে উল্টো প্রশ্ন করবো যে উনি এতদিন
আমরা তো 3 বছর সরকারে আছি, উনি বলছেন 21 বছর ধরে। 21 বছর ধরে ওনারা করেননি কেন, সেটি আমার প্রশ্ন থাকবে। 21 বছর ধরে কেন আপনারা করেন? দাম আমরা বাড়ান নাই? 21 বছর ধরেই বলে আসছি। এই প্রত্যেক সরকারের সময় আমরা প্রত্যেকবার এই একই ডিমান্ড করে আসছি যে ওই সময় যখন নাকি ওষুধের দামটা নিয়ন্ত্রণ করা হবে ঠিক করলো সরকার, তখন বলেছিল প্রতি বছর গভর্নমেন্ট ডিক্লেয়ার্ড ইনফ্লেশন রেট অনুযায়ী অ্যাডজাস্ট করা হবে। Right. এবং যেহেতু আরএমপিএম আমরা বিদেশ থেকে র মেটেরিয়ালটা বেশিরভাগই আমরা ইম্পোর্ট করি, ওটার ডলারের টাকার ডিভ্যালুয়েশনের সাথে অ্যাডজাস্ট করবে প্রতি 6 মাস পর পর। পরে এটাকে আবার 1 বছর করা হয়, কিন্তু কোনো সরকারই এটা করেনি। আমি সেটাই বলবো, গভর্নমেন্ট যদি, সরকার যদি সব প্রোডাক্ট করতে চায় আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু তাদেরকে ওই নীতি যদি মানে, তাহলে আজকে যে সমস্ত ওষুধ 1 টাকা 50 পয়সায় খাচ্ছে, কোনোটা 5 টাকার নিচে পাবে না, আপনাকে আমি লিখে দিতে পারি। এটা আরো ভয়াবহ অবস্থা সৃষ্টি হবে। I can guarantee that. আমাদের একটা বিরতি নিতে হবে, বিরতির পর আমরা এই বিষয়ে আরো কথা বলবো, অতিথির সঙ্গে আরো কথা হবে, আমাদের সঙ্গেই থাকবে। আজকের বাংলাদেশ সৌজন্যে এস আলম গ্রুপ। অঞ্চলের জীবন, সাধারণ মানুষের দুঃখ কষ্ট, তাদের বেঁচে থাকার সংগ্রাম, প্রাকৃতিক বিপর্যয়, মৃতপ্রায় নদী, সন্ত্রাস, স্থানীয় রাজনীতি। দেশ জনপদের সব খবর নিয়ে সমগ্র বাংলাদেশ, রবি থেকে বৃহস্পতি বিকেল 5টায় ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। বিরতির পর ফিরলাম। আজকে বাংলাদেশে জনাব সুভাষ সিংহ রায়ের কাছে জানতে চাইবো, যিনি একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক সোনালী ব্যাংকের পরিচালকও বটে, যে আন্তর্জাতিক বাজারে ওষুধের অনেক চাহিদা রয়েছে, আমাদের দেশের আন্তর্জাতিক বাজারে ওষুধের চাহিদা আছে, কিন্তু একটি আইটেম আন্তর্জাতিক বাজারে রেজিস্ট্রেশন করতে অনেক সময় $3 মিলিয়ন পর্যন্ত লাগে, কিন্তু আপনারা বাংলাদেশ ব্যাংকের একটি নীতিমালার আলোকে বছরে মাত্র $1 লাখ সর্বোচ্চ আপনারা নিতে দেন। এই ক্ষেত্রে উদ্যোক্তারা কি করবে? আপনারা ব্যাক টু ব্যাক এলসি এবং বন্ডেড ওয়্যার হাউসের ক্ষেত্রেও মানে একটি স্ট্রিক্ট জটিলতার মুখে উদ্যোক্তারা পড়ে, এই ক্ষেত্রে কি করা? আপনাকে ধন্যবাদ জি। খালেদ সাহেব, আমি বেশ কয়েকটি প্রমাণ পেয়েছি যে আপনার এই অনুষ্ঠানের একটা ইতিবাচক দিক আছে। এই অনুষ্ঠানে যেটা আলোচিত হয়, যেটা নিয়ে কথা হয়, পরবর্তী 2-3 দিনের মধ্যে বাংলাদেশ ব্যাংক থেকে একটা প্রজ্ঞাপন জারি হয়। I hope so. আমি আশা করব আপনি পরবর্তী অনুষ্ঠান করার আগেই এই ওষুধ বিষয়ক কিংবা স্বাস্থ্য বিষয়ক দেখবেন যে এটার সমাধান হয়ে গেছে, বাহ। এবং এই আশাবাদ আমি রাখতে চাই। আর একটা বিষয়, আমি প্রায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তির আশ্রয় নিই, যেখানেই কথা বলি তাকে আমি আশ্রয় গ্রহণ করি। তিনি বলছেন যে আমরা কেবলই দুঃখ এবং অসুবিধা বহন করি, কিন্তু দায়িত্ব বহন করি না। খুব চমৎকারটি কথা বলেছেন, এবং উনি সাগরের উপরে বসে লিখেছিলেন উনি। তা আমরা আসলে দুঃখ এবং অসুবিধা বহন করি ঠিকই, তো দায়িত্ব পালন করি না, দায়িত্ব বহন করতে চাই না। বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল এমডি কিন্তু যথার্থই বলেছেন। আমি হয়তো আমার অনেক কথা ওনার সাথে মিলবে না, কিন্তু যথার্থই কিন্তু কথা বলেছেন। যখন ওষুধ কোম্পানিগুলো যখন দাম কমিয়েছিল, তখন কিন্তু এটা প্রকাশিত হয় নাই। প্রত্যেকটি ওষুধ কোম্পানি, আপনি আমার নিজের প্রতিষ্ঠান সহজ, অমিপ্রাজল যখন মার্কেটে যখন আনা হয়, আমি এই ব্যাপারে বেশি আর কিছু বলতে চাই না, তখন যে দাম ছিল এখন দাম কিন্তু অর্ধেকের সমান। এটা কিন্তু কখনো সংবাদে আসে নাই। আপনি দেখবেন এই যে 2000, আমার কাছে এখনো সেই ডকুমেন্টটি আছে, যে 1992 সালে 28 মে যে মূল্য নির্ধারণ কমিটি হয়েছিল, সেই মূল্য নির্ধারণ কমিটির কপিও হয়তো আপনার কাছে থাকতে পারে। আপনি সেখানে কিন্তু স্পষ্ট করে বলা আছে একেবারে যে ওষুধের দাম কিভাবে বাড়বে, কিভাবে আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় হবে, কিভাবে ডলারের সাথে সমন্বয় করা হবে। যদি এই নীতিমালা অনুযায়ী ওষুধের দাম হতো, তাহলে নাজমুল সাহেব যেটা বলছে সেই আশঙ্কায় কিন্তু সত্যি পরিণত হতো, আমরা ওষুধ খেতে পারতাম না। এটা বাস্তবতা। আরেকটি কথা বলি, মাননীয় স্বাস্থ্যমন্ত্রী এখানে উপস্থিত আছেন, আমাদের মাননীয় সংসদ সদস্য উপস্থিত আছেন। মার্গারেট থেচার যখন প্রথম
জনগণের দ্বারা নির্বাচিত হয়ে প্রথম যিনি ক্ষমতায় আসেন, তখন তিনি স্পষ্ট করে বলেছিলেন যে আগের কালাহান সরকার যে সমস্ত আবর্জনা তৈরি করে গেছে, তা যদি আমাকে এটা পরিষ্কার করতে হয়, জাতিকে এগিয়ে নিতে হয়, তাহলে আমাকে পরপর 3 বার ক্ষমতায় আসতে হবে। আপনার খুব কথাটা রাজনীতির কথা হয়ে যাবে, আপনি খুব ক্যাটাগরি করে দেখেন। আপনাদের কয়বার আসতে হবে, আওয়ামী লীগকে কয়বার আসতে হবে? আমি সেই কথাই বলি। আমি আপনাকে যেই দেখুন 1992 সালের পর থেকে এই যে সময় গড়িয়েছে, জিনিসপত্রের দাম বেড়েছে। আপনি যদি এখন বলেন যে আপনি যখন প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে আসেন, তখন আপনার ঘরে যে পত্রিকা দিয়ে আসতো, পত্রিকাটার দাম কত ছিল, এখন সেই দৈনিক পত্রিকাটার দাম কত। এবং 94 সালে যেই ডলারের দাম ছিল 39, 40, 41, 42, এখন ডলারের দাম কত। আমরা কিন্তু যখন বলি না, সবসময় আংশিক সত্য বলি, এবং আংশিক সত্য কিন্তু মিথ্যার চেয়ে ভয়ঙ্কর। একটা কথা খুব স্পষ্ট হওয়া দরকার যে বাংলাদেশের ওষুধ শিল্পর যে অগ্রগতি এবং এর যে বিকাশমান অর্থনীতি, এটা কিন্তু একদিনে হয়নি। আর এর মধ্যে অনেক জটিলতা আছে এই কারণে যে এর সাথে কিন্তু অনেকে সংশ্লিষ্ট। আপনি দেখেন এনবিআর আজ থেকে 2 মাস কিংবা 2.5 মাস কিংবা 3 মাস আগে একটি সার্কুলার জারি করেছে যে এই যে আমরা ওষুধ কোম্পানির পক্ষ থেকে যখন কোনো ওষুধের দাম কমানো কিংবা বাড়ানো থাকতো, অনেক সময় যে প্যাকেজিং ম্যাটেরিয়ালস তো ভ্যাট দিতে হয়, এটা অনেকেই ওইভাবে অবগত না। যারা দর্শক শ্রোতা তারা নিশ্চয়ই উপলব্ধি করবেন, প্রতিটা জিনিস কিন্তু ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনে অ্যাপ্রুভাল লাগে। রাইট। আপনি এই ওষুধের দাম যখন কমে গেল, তখন যে রাবার স্টাম্পে সিল মেরে যখন দেওয়া হলো, কোনো সময় দেওয়া হয়েছে, ওষুধ কোম্পানিগুলো আমরা দিয়েছি, যখনই দেওয়া হয়েছে তখনই কিন্তু এটা নিয়ে যখন এনবিআর থেকে কিংবা ভোক্তা অধিকার থেকে যখন যাওয়া হয়েছে, তখন তাদেরকে ফাইন করা হয়েছে, জরিমানা করা হয়েছে, এবং বেশ সক্রিয় এখন এটা সক্রিয়। তখন কি দাঁড়ালো, তখন এখন সার্কুলার দেওয়া হয়েছে যে কোনো রাবার স্টাম্প চলবে না। আমরা তার মানে কি, এমআরপি যেটা ম্যাক্সিমাম রিটেল প্রাইস, এর বাইরে ওষুধের দাম রাখার কোনো স্কোপ ওষুধ কোম্পানির নাই, কোনো ওষুধ কোম্পানির নাই। এবং এই যে নিয়ন্ত্রণ সংস্থার কথা আপনি যে বললেন, আপনি একটু আলাপচারিতাও বলেছেন যে এই সরকারের সবচেয়ে বড় সাফল্য, স্বাস্থ্যমন্ত্রী রুহুল হক স্যার যখন দায়িত্ব নিয়েছেন, তখন তার কিছুদিন পরেই, অল্প কিছুদিন পরেই তিনি ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনকে শক্তিশালী করার জন্য এটা ব্যাপক পদক্ষেপ নিয়েছেন। আমি এই প্রসঙ্গে আমি একটু মাননীয় মন্ত্রীর কাছে একটু জানতে চাই যে আপনি ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনকে শক্তিশালী করার কথা বলছেন, এখানে 370টি নির্ধারিত পদ আছে, যার অর্ধেকের বেশি শূন্য, তৈরি করেছে, এর অর্ধেকের বেশি শূন্য। 119টা পদ আপনি তৈরি করেছেন বা আছে, যার মধ্যে কর্মকর্তা আছেন মাত্র 28 জন। এই হচ্ছে একটা অবস্থা। এটা নিয়ে আপনার একটু মতামত জানতে চাইবো। আরেকটা বিষয় একটু মতামত জানতে চাইবো যে সেটা হচ্ছে উনি যে ওষুধ নীতির কথা বললেন, যেটা 2005 সালের 18 এপ্রিল বিএনপি সরকারের প্রণীত জাতীয় ওষুধ নীতি। অনেক বিশেষজ্ঞ কিন্তু অনেকবার বলেছেন যে এই ওষুধ নীতিটা প্রণয়ন করার সময় জনস্বার্থ মাথায় রাখা হয় নাই, এবং আপনি কিন্তু এই সরকার 2011 সালের 1 ফেব্রুয়ারি একটা নোটিশ দিয়ে বিশেষজ্ঞদের কাছে ওই ওষুধ নীতি 2005-কে যুগোপযোগী করার জন্য একটি আহ্বান রেখেছেন। তার কি অবস্থা, মতামত চেয়েছিলেন? না, আমরা সঠিক প্রশ্ন আমার মনে হয়, ধন্যবাদ। যেটি আমাদের মনে হয় প্রথমত ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন দুর্বল, এদিকে আমরাকে একটি বড় সংগঠন তৈরি করতে চেয়েছি, নতুন পোস্ট তৈরি করেছি, কিন্তু এখনো এখানে পোস্টগুলোকে আমরা রিক্রুট করতে পারিনি, কারণ পাবলিক সার্ভিস কমিশনের মধ্যে দিয়ে আসতে হবে, সেজন্য ইট ইজ আন্ডার প্রসেস। তো এই মানে লোকগুলো, জনবলগুলো নিতে পারলে আমরা অবশ্যই অনেক শক্তিশালী হব। এই দুর্বলতাগুলো কাটিয়ে উঠতে পারলে মানে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন আরও ভালোভাবে দেখতে পারবে বিভিন্ন প্রক্রিয়া, এবং সেটি প্রধান উদ্দেশ্য। তো আমি মনে করি সেটি হবে, অতি শীঘ্রই হয়ে যাবে, খুব বেশি দিন বাকি নেই। আর 2 নম্বর যে আমার যে ওষুধ নীতি, এটা কিন্তু আমরা উই উড লাইক টু রিভিউ। আমরা বিশেষজ্ঞরা মতামত দিচ্ছেন, আমরা সকলের কাছে মতামত দিব। আমরা যেমন স্বাস্থ্যনীতি করেছি সকলের মতামত নিয়ে, এ ব্যাপারে সবার যা বলার কথা থাকবে তাদের মতামত নিয়েই, এবং যে সকল প্রশ্ন ওনারা বলেছেন যে যেভাবে সেটা স্ট্রাকচার করা হয়েছে, সেভাবে যদি সত্যি সত্যি দাম বাড়ানো হয় তাহলে তো মানুষের খেতে পারবে না। সুতরাং সেইগুলো মাথায় রেখেই আগামীতে আমাদের তৈরি করতে হবে। আমাদের একটু নাজমুল হাসান পাপনের কাছে জানতে চাইবো যে পত্র পত্রিকায় নেতিবাচক খবর প্রকাশে ওষুধ শিল্পের অনেক বড় ক্ষতি হয়েছে বলে আপনি বলেছেন, বিষয়টি যদি একটু ব্যাখ্যা করেন খুব সংক্ষেপে। আমি ডাইরেক্টলি ওই প্রশ্নটার উত্তরের আগে আমি 3টা জিনিস জাস্ট টাচ করে যাব। আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় যে বলেছেন, একটা কথা বলেছেন যে
প্রাইস কন্ট্রোল করা হয় কেন, উনি বলেছিলেন যে অন্যান্য জিনিসের প্রাইস কন্ট্রোল করে। আমি একেবারে একমত না। অন্যান্য জিনিসের সরকার ভর্তুকি দেয়, আমাদেরকে কোনো ভর্তুকি দেওয়া হয় না। দিস ইজ নাম্বার ওয়ান। কাজে লসটা আমাদের নিজের বহন করতে হয়। যারা ম্যানুফ্যাকচারার, দে আর পেনালাইজড। রিটেল প্রাইসেস বেড়ে যায়। এখানে একটা জিনিস আপনাদের আমি আজকে বলতে চাই, ওষুধ এমন একটা জিনিস যে পৃথিবীর কোথাও ওই ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন থেকে ওই দেশের যে দামটা লেখা থাকে বা দেওয়া হয় এর বাইরে কেউ বিক্রি করতে পারে না। ইটস লাইক পেট্রোল প্রাইস। আজকে যদি পেট্রোলের ক্রাইসিস হয় কি হবে, দেখবেন পেট্রোল পাম্পের সামনে গাড়ির লাইন লেগে গেছে, কিন্তু কোনো পেট্রোল পাম্প বেশি দাম চার্জ করতে পারবে না। কোনো ওষুধের দোকানদারও কিন্তু 1 পয়সা বেশি নেওয়ার কথা না। কিন্তু আমাদের দেশই একমাত্র দেশ আমি যেখানে দেখি যে কেউ যে কোনো দাম নিতে পারে রোগীর কাছ থেকে। আমি মনে করি মাননীয় মন্ত্রী মহোদয় এই ব্যাপারে একটু দৃষ্টি আকর্ষণ করা উচিত যে কিভাবে এই যাতে করে রিটেল বা হোলসেল বা অন্যান্য ডিস্ট্রিবিউশন চ্যানেলে মানে একেবারে সম্পূর্ণ বেআইনিভাবে বেশি দাম নিয়ে জনগণকে প্রতারিত না করা হয়। আমার সাথে একমত হবেন না, আমি নিশ্চয়ই সুভাষ সিংহ সকলেই। আমাদের দেশে যেটি আমি শুধু মন্ত্রী হিসেবে নয়, ডাক্তার হিসেবে লক্ষ্য করেছি যে আমাদের দেশের রিটেল ড্রাগ শপ, ওষুধের দোকান এত বেশি কোথাও, এবং পার্শ্ববর্তী দেশেও কোথাও দেখিনি। যত্রতত্র কেমন করে একটি ওষুধ দোকান খুলে দেয়, সেটি বলবেন যে আপনার তো দায়িত্ব ড্রাগ কন্ট্রোল, দেশেও কোথাও দেখিনি। যত্রতত্র কেমন করে একটি ওষুধ দোকান খুলে দেয়, সেটি বলবেন যে আপনার তো দায়িত্ব ড্রাগ কন্ট্রোল কেমন করে খুলছে বা কী করে খুলছে। হ্যাঁ, অবশ্যই আমাদের দায়িত্ব আছে, কিন্তু আজকে হয়নি, বহুদিন থেকে হয়েছে। সবচেয়ে তো বড় অসুবিধা যেটা, যে উইদাউট প্রেসক্রিপশন আমরা যে কোনো ওষুধ কিনতে পারি, যে কেউ গেলেই যে ওষুধ কিনতে পারি, সেটিও স্বাস্থ্য মন্ত্রণালয়ের কিছুটা দায়িত্ব পড়ে। কিন্তু এই যে আনরেগুলেটেড টোটালি চলে আসছে, তার ফলেই কিন্তু উনি যে ওষুধটি 2 টাকা দামের বিক্রি করার কথা, সেই ওষুধটি রিটেলার প্রাইস 5 টাকা বিক্রি করছে। যে কিনতে যাচ্ছে ক্রেতা, তার তো দাম মুখস্থ থাকার কথা নয়। মানে সবচেয়ে আশ্চর্য হচ্ছে, যখন নাকি পত্র পত্রিকায় ওরা যায় জিজ্ঞেস করে, তখন বলে কোম্পানিগুলা ক্রাইসিস তৈরি করে এটা দাম বাড়িয়ে দিচ্ছে। ক্রাইসিস তৈরি করলে কোম্পানি 1 পয়সা বেশি পায় না, অনেক ক্ষতি হয়, অথচ লাভ হয় শুধু কিন্তু দোকানদারদের। দোকানদার। আমরা কেন ক্রাইসিস তৈরি করতে যাবো? আমরা তো মার্কেট শেয়ার লুজ করবো। রাইট। এন্ড আপনি যে প্রশ্নটা করেছিলেন, এটা কি ছিল জানেন? যে পত্রপত্রিকার অনেক ক্ষতি। আপনি আসলে হয় কি, আপনাকে উদ্ধৃতি করছি যে পত্রপত্রিকা। জি। আসলে দুটো ব্যাপারে আমি খুব বেশি, মানে এটা কেন হয় আমি জানি না, এটা আমাদের কপাল খারাপ আমি বলবো না হয় যে একেবারে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এটা করা হয়। আমি কয়েকটা এক্সাম্পল সাংবাদিকদের বলি। একটা সময় হঠাৎ করে আমাদের দেশে, আমাদের যেহেতু এক্সপোর্টের একটা বিরাট এলডিসি কান্ট্রিতে হলো, প্রথম যখন এলডিসি কান্ট্রির ইন্সপেক্টর আসলো বাংলাদেশে, যেদিন সকালে সে হোটেলে এসে শেরাটনে উঠলো, তখনকার শেরাটন, সেই দিন সকাল থেকে সমস্ত পত্রিকায়, বিশেষ করে ইংরেজি পত্রিকাগুলোতে হেডলাইন করে ছাপাচ্ছে ফার্স্ট পেজে যে বাংলাদেশের সব নকল ভেজাল নিম্নমানের ওষুধ। টানা 3 দিন ছিল, 3 দিন এটা এত কষ্ট পেয়েছি আমি যে এই দিন কেন। দিস ইজ নাম্বার 1। নাম্বার 2, এখন সারা পৃথিবীতে সবাই জানে যে বাংলাদেশ ইজ দ্য চিপেস্ট সোর্স অফ কোয়ালিটি মেডিসিন। তো সব বড় বড় মাল্টিন্যাশনালরা এখন চাচ্ছে বাংলাদেশে এসে ওষুধ বানায় নিয়ে যাবে আমাদের কাছ থেকে। এটা কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং একটা বিরাট অপরচুনিটি আমাদের। এই যখনই কথা বলতে নেই তখনই দেখি খালি দাম বেশি, দাম বেশি, 200 গুণ 300 গুণ। আর মানুষ মানে এগুলো হয় কি, এগুলো যে খুব একটা, মানে আমি বলছি ডাইরেক্টলি ইম্প্যাক্ট করে তা না, আমাদের খুব কষ্ট দেয়। কিন্তু অবশ্যই ওই যে যখন নাকি এসছিল আমাদের এলডিসি কান্ট্রি ইন্সপেক্টর, বিশ্বাস করে ওনার 9টা কোম্পানি ইন্সপেক্ট করার কথা ছিল, 2টো করে চলে গেছে। সো আমি বলছি না যে ওই পত্রিকা পড়েই করছে, কিন্তু কেন একটা নেগেটিভ ইমপ্রেশন আগেই দিয়ে দিচ্ছে একটা ফ্যাসিলিটি ইন্সপেক্ট করার আগে। আমরা আরেকটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরবো অতিথিদের সঙ্গে আরো কথা বলতে। বিরতির পর ফিরলাম। আজকের বাংলাদেশে আমরা কথা বলবো চট্টগ্রামের সিভিল সার্জন মোহাম্মদ আবু তৈয়বের সঙ্গে। জনাব আবু তৈয়ব, হাসপাতাল থেকে বিনামূল্যে ওষুধ বিতরণ কার্যক্রমের বর্তমান অবস্থা সম্পর্কে আমাদের জানাবেন। এসব ওষুধ অনেক সময় বাজারে বিক্রি করে দেওয়ার অভিযোগ ওঠে। খোদ স্বাস্থ্যমন্ত্রী এই বিষয়ে একটি অভিযোগ তুলেছেন কিছুদিন আগে। এ ব্যাপারে আপনার এটি ঠেকাতে আপনারা কি উদ্যোগ নিয়েছেন? আসসালামু আলাইকুম। আপনাকে এবং আমাদের মাননীয় স্যার, বাংলাদেশ সরকারের সফল মন্ত্রী প্রফেসর আফম রুহুল হক স্যারকে ধন্যবাদ, মাননীয় সংসদ সদস্যকে ধন্যবাদ এবং সুভাষ দাকে ধন্যবাদ।
আমি যেটা আলাপ করতে চাই, গত 3 বছর বর্তমান সরকারের যে পরিমাণ ওষুধ দিয়েছেন সরকারিভাবে বিনামূল্যে মানুষের জন্য, আমার 31 বছর ডাক্তারি জীবনে আমি দেখি নাই। আমাদের স্যার যেভাবে ওষুধগুলি দিয়েছেন, মোড়কে ওষুধ যাতে বিক্রি না হয় বাইরে, এবার মোড়কে লিখে দেওয়া হয়েছে এটা সরকারের সম্পত্তি, কেউ বিক্রি করতে গেলে এটা অমার্জনীয় অপরাধ, শাস্তিযোগ্য অপরাধ। এবং আমরা এভাবে আমাদের নিয়ন্ত্রণে যে সমস্ত হাসপাতাল আছে প্রত্যেক হাসপাতালে প্রচুর ওষুধ সাপ্লাই দেওয়া হয় এবং কোনো ওষুধ বাইরে বিক্রি করা হয় না। এবং আপনারা অবাক হবেন, আমাদের মেডিকেল কলেজ এবং আমাদের চট্টগ্রাম জেনারেল হাসপাতাল, আমরা সিএসসি প্রকার ওষুধ শুধু আউটডোরেই সাপ্লাই দিই এবং আমাদের হাসপাতালে, আমাদের নিয়ন্ত্রণে বিভিন্ন হাসপাতালে কোনো ওষুধেই বাইরে থেকে রোগীকে কিনতে হয় না আমরা। এবং এটা আমাদের স্যারের সফলতা, আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের সফলতা। জনাব তৈয়ব, আপনাকে ধন্যবাদ। আমরা কথা বলছি বাংলাদেশ ড্রাগ এন্ড কেমিস্ট অ্যাসোসিয়েশন সিলেট জেলা শাখার সভাপতি মইনুল হক চৌধুরীর সঙ্গে। জনাব মইনুল হক চৌধুরী, প্যাকেটের গায়ে ওষুধের যে দাম উল্লেখ করা থাকে সেই দামেই কি আপনারা ওষুধ বিক্রি করেন? ঔষধ সাধারণত প্যাকেটের গায়ে যা দাম থাকে সেই দামে বিক্রি করা হয়। জনাব মইনুল হক চৌধুরী, সাধারণত তাই, অসাধারণত কি অন্য কোনোভাবে বিক্রি করা হয়? না, ঔষধ এখন তো বাজারে, সিলেট শহরে তো আরো মজার ব্যবসা আছে। এখানে দোকানদারগুলা 7.5% লেস দিয়ে ঔষধ সেল করতেছে। ন্যায্য মূল্যের দোকান বলে এগুলা শহরে বহু হয়েছে, যেগুলা 7%, 8% লেস দিয়েও সেল করে। ঔষধ সাধারণত এমআরপির উপরে সেল হয় না। এবং যেটা খুব ক্রাইসিস, কোনো শর্ট হলে, বিদেশি আইটেম হলে যেটা এমআরপি নাই, এটা হয়তো কোনো সময় যদি বেচা কিনা, কিন্তু এখন বাংলাদেশের যে প্রেক্ষাপট, ঔষধ এমআরপির উপরে সেল হয় না। ওষুধ এমআরপির উপরে গায়ে রেট যা তাই হয়। ওষুধের উপরে এমআরপির উপরে কেন সেল হয় না? মালের সাপ্লাই প্রচুর, এখন সব মাল বাজারে পাওয়া যাচ্ছে, এমআরপিতে সেল হচ্ছে। এবং বললাম তো, সিলেটে একটা সেপারেট থিং, এখানে আপনার যে দোকানদারগুলা ন্যায্য মূল্যে ঔষধ বিক্রির সাইনবোর্ড দিয়ে 7.5% লেসে মাল বেচতেছে। ইন্টারেস্টিং এটা পয়েন্ট। বাজারে বিক্রি হচ্ছে। আর এমআরপির উপরে তো বিক্রি করার স্কোপ নেই, কারণ কোম্পানিগুলোর কাছে তো মাল চাইলেই মাল পাওয়া যাচ্ছে। মালের তো বাজারে ওষুধের তো তেমন ক্রাইসিস এখন আর নাই। জনাব চৌধুরী, আপনাকে ধন্যবাদ। আমরা একটি ইন্টারেস্টিং পয়েন্ট জানলাম যে এমআরপি থেকে ম্যাক্সিমাম রিটেল প্রাইস থেকে কম দামে ওষুধ বিক্রি হচ্ছে সিলেটে। এটি শুনবো প্রস্তুতকারকদের কাছ থেকে। আমরা একটু রাজশাহীতে কথা বলি পাইকারি ওষুধ ব্যবসায়ী শহীদুল্লাহ খান ডনের সঙ্গে। অনেক সময় ওষুধের কৃত্রিম সংকট দেখা দেয়, সেই কৃত্রিম সংকটটি আপনারা সৃষ্টি করেন বলে অভিযোগ ওঠে। এ ব্যাপারে আপনার মন্তব্য কি? আসসালামু আলাইকুম। এইভাবে মন্তব্য, কৃত্রিম সংকট আমাদের কাছে তেমন স্টক থাকে না। যখন কোনো প্রোডাক্ট কৃত্রিম সংকট হয় তখনকার দেখা যায় কোনো কোম্পানিকে, যেমন ফিক্সড যদি আমরা কোনো প্রোডাক্ট যদি আমরা চাইলাম, তো কোম্পানির কাছে চাই 2-3 দিন সে প্রোডাক্টটা দেয় না। তখনকার প্রোডাক্টটা যখন আমরা বুঝতে পারি যে তারা প্রোডাক্ট বোধহয় রেট বাড়াবে, তারপরে রেটটা যখন বাড়ায় তারা অ্যাপ্রুভ করে, তা মার্কেটে যখন আমরা ইনভয়েস করি দেখা যাচ্ছে আগে 10 বছর চালে 1 বছর দেয় না, তা কদিন আগে। তারপরে যখন রেট তারা বাড়ায় তাও প্রিন্ট কপি না, সিল মারে তাও আগের সিলটা ঢাকা থাকে না, দিয়ে ওর উপর সিল মেরে দেখা যাচ্ছে 50 বক্স চাইলে দেখা যাচ্ছে 50 বক্সই দেয়, 49 বক্স দেয় না। কৃত্রিম সংকট আসলে কোম্পানি করে। কোম্পানি যদি তার আগের দিন আমরা 10 বক্স চাই, 5 বক্স চাই, তাহলে 1 বক্স তো দেওয়ার কথা, সেখানে আসলে 1 বক্সও দেয় না। তো কৃত্রিম সংকট সম্পূর্ণ কোম্পানির কারণেই হয়। কোম্পানিরা তারা একটা ফর্মুলা করেই মার্কেটটা কৃত্রিম সংকট করে এবং তারা প্রোডাক্টটা যেন তারা মার্কেটে চাহিদা থাকে এবং আমরা যেন সব কেমিস্ট একসাথে যেন অর্ডার দেয়, তারা মোটা অঙ্কে যারা বেচতে পারে, এই টার্গেটে তারা মর্গান আমাদেরকে এই মার্কেটটা কৃত্রিম সংকট করে। তারপরে মর্গান এই যে এখানে সুভাষ সাহেব বললো যে কোনো প্রোডাক্টের উপরে সিল মারা যায় না, কিন্তু কোনো কোম্পানি এ পর্যন্ত প্রিন্ট কপি দেয় না, তারা সিল মারা অনেক সময় সিলও হয় না। আমরা সেলসম্যান তারপরে বেচতেও ভুল করা হয়, তারপরে কেমিস্ট তো ভোক্তা তো মর্গান অনবরত কমপ্লেন দেয়। তারপরেও যদি প্রোডাক্টটা রেট বাড়লো, তারা যদি আমাদেরকে সে মুহূর্তে মর্গান মর্গান। জনাব শহীদুল্লাহ খান, আপনাকে ধন্যবাদ। আপনার বক্তব্য বুঝতে পেরেছি আমরা। আপনি বলছেন যে কোম্পানিরা এই কৃত্রিম সংকট তৈরি করার জন্য দায়ী। জনাব মোহাম্মদ আবু তৈয়ব এবং জনাব মইনুল হক চৌধুরী, আপনাদেরও ধন্যবাদ। আমরা একটা ইন্টারেস্টিং পয়েন্ট শুনলাম, সুভাষদা বলবেন? আমি একটু পাপন ভাইয়ের কাছ থেকে 1 মিনিট একটু শুনে নিতে চাচ্ছি যে সিলেট থেকে বললো এমআরপির চেয়ে কম দামে 7.5% কম দামে বিক্রি করে, এটা আবার কি? আসলে
অনেক ওষুধের দামই ঢাকা শহরেও কিন্তু কয়েকটি দোকান আছে, যেমন লাস ফার্মা 5% লেসে বিক্রি করে এমআরপি থেকে। জি। এটা কিন্তু প্রথম থেকেই। সো যে কোনো কম্পিটিটিভ মার্কেটে ওখানে যদি ওষুধের দোকানদার অনেকগুলো বেশি দোকান থাকে, তাহলে কিন্তু আপনার এই কম্পিটিশনই ওদের ফোর্স করে কম দামে বিক্রি করতে, অন্য কোনো কারণ নেই। আচ্ছা। অন্য কোনো কারণ নেই। আরেকটা কারণ হচ্ছে যে ওরা অনেক সময় হোলসেল থেকে কিনে, ডাইরেক্টলি ম্যানুফ্যাকচারের কাছ থেকে না। হোলসেলে কিনতে গেলে ওরা হোলসেলাররা করে কি, একটা ওষুধ শুধু বিক্রি করে না, ওরা অনেক কিছু একসাথে বিক্রি করে। কোনোটাতে তার লাভ বেশি, কোনোটাতে কম, একটা রেট ধরে ওরা দিয়ে দেয়। তো ওই পার্টিকুলার কোনো একটা ওষুধ হয়তো দাম কম পড়েছে, সেই জন্য হতে পারে। বাট বেসিক্যালি ইট ইজ ডিউ টু কম্পিটিশন, নাথিং এলস। আর কৃত্রিম সংকটের ব্যাপারে বলতেছিলেন যে কোম্পানিদের দায়ী করছেন রাশিয়া। এটা সম্পূর্ণ একেবারে অবাস্তব একটা কথা। কারণ আমি যদি আজকে আমার একটা প্রোডাক্ট যদি না থাকে, যে কোনো একটা প্রোডাক্ট যদি না থাকে, সে অ্যামডোক্যাল নাই মার্কেটে, আমি যতদিন, যে কয়দিন মার্কেটে থাকবে না, ওই কয়দিন যতগুলো প্রেসক্রিপশন হবে সবগুলো আমার কম্পিটিটরের, এবং ওই রোগী সারা জীবন খেতে হবে। আমি আমার সারা জীবনের জন্য ওই রোগীর এবং ওই প্রেসক্রিপশন যদি একবার যে ডাইভার্ট হবে, এই প্রেসক্রিপশন আর ফিরে আসবে না, আর ফিরে আসবে না। আমি এই রাজশাহী থেকে যদি বললেন, উনি হয়তো জানেন না যে আজ থেকে 3 মাস আগে এনবিআর এর যে প্রজ্ঞাপন অনুযায়ী কোনো রাবার স্টাম্প ব্যবহার করার মতন ক্ষমতা ওষুধ কোম্পানি, রাজশাহী থেকে যদি বললেন, উনি হয়তো জানেন না যে আজ থেকে 3 মাস আগে এনবিআর এর যে প্রজ্ঞাপন অনুযায়ী কোনো রাবার স্টাম্প ব্যবহার করার মতন ক্ষমতা ওষুধ কোম্পানির কারণ নাই, যেখানে প্রিন্টেড ফর্মে দিতে হবে। 2, আমি যে প্রসঙ্গটি একটু উল্লেখ করতে চাই যে আমাদের যে এই যে ওষুধ শিল্পের যে সংকটের কথা বলা হচ্ছে এবং মূল্য নিয়ে, ম্যাক্সিমাম রিটেল প্রাইস, সর্বোচ্চ খুচরা মূল্য, এর কমে সে বেচতে পারবে না তা না। প্রবলেম হচ্ছে কি, এই উনি ওষুধ প্রস্তুতকারী, আমরা ওষুধ প্রস্তুতকারীর সঙ্গে যুক্ত। আমরা যে ওষুধের আমরা মার্জিন দিই 5% কিংবা 5 পয়সা আমরা যদি লাভ করি, আমাদের কিন্তু যে উৎপাদন খরচ, সেই খরচের সঙ্গে তাল মিলিয়ে আমার কিন্তু পাইকারি যে ওষুধ বিক্রেতা কিংবা খুচরা বিক্রেতা, সে কিন্তু 25 পয়সা লাভ করছে। এবং আমাদের যে ইনভেস্টমেন্ট কস্ট, এই সব কথা বলতে গেলে অনেক বিস্তৃত সময়ের প্রয়োজন। আমি শুধু একটা জিনিস বলতে চাই যে এই ওষুধ নিয়ন্ত্রণ অধিদপ্তর নিয়ে স্যার যেটা বললেন, এই সরকারের একটা বড় অ্যাচিভমেন্ট যে তার এই লোকবল কিন্তু এই সরকারই চিন্তা করছে এবং করছেন। কিন্তু চিন্তার তো কোনো মানে 119 জন পদের দরকার, 28 জন কাজ করছে। এটাই আসছে, এজন্য আপনার কাছ থেকে প্রশ্নটা তৈরি করে আমি নিলাম। আপনি একটা খেয়াল করে দেখবেন, এখানে ড্রাগ ইন্সপেক্টর আছে মাত্র 7 জন। জি, খেয়াল করে দেখবেন, এই ড্রাগ ইন্সপেক্টররা হঠাৎ করে উচ্চতর আদালতে গেলেন। তারা বললেন যে তাদেরকে প্রমোশন না দিয়ে কোনো নিয়োগ দেওয়া যাবে না। এই জটিলতার মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ে কিছু করার নেই। কিন্তু একটা জিনিস, আমি একজন ফার্মাসিস্ট হিসেবে এবং ফার্মাসিস্ট পেশার একজন এই ফার্মেসি কাউন্সিলের সহসভাপতি, আমি যেটা অনুভব করি, আমাদের কিন্তু সব জায়গায় ফার্মাসিস্ট উপেক্ষিত হচ্ছে। এটা আমি স্বাস্থ্যমন্ত্রী স্যার সামনে বসে আছেন বলে আমি বলছি না। আপনি যেই লোকগুলোকে আপনি এখানে নিয়োগ দিয়েছেন, 21 জন নিয়োগ হয়েছে অলরেডি। এই 21 জনের মধ্যে আপনার মাত্র 4 থেকে 5 জন ফার্মাসিস্ট এসেছে। পাবলিক সার্ভিস কমিশনের থেকে যে লোকগুলো পাঠানো হচ্ছে, সবকিছু নন ক্যাডার থেকে দেওয়া হচ্ছে। নন ক্যাডার থেকে আসার ফলে যে সমস্যাটা তৈরি হচ্ছে, এখানে ভেটেরিনারি ডাক্তার আসছে, অন্য সাবজেক্টের লোক আসছে। আমরা চাই ফার্মাসিস্ট আসবে, বায়োকেমিস্ট আসবে, কেমিস্ট আসবে, সবাই মিলে আসবে। এবং এই যে সমন্বয়টা, এই সমন্বয়টা হচ্ছে না। এই জন্য বলছি যে এই কাজগুলো করার জন্য অনেক বেশ সময়ের প্রয়োজন এবং অনেকগুলো মানুষের সমন্বয়ের প্রয়োজন। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর এই বিষয়ে মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্য শুনবো। আজকের বাংলাদেশ, সৌজন্যে এস আলম গ্রুপ। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে জানতে চাইবো ওষুধ প্রশাসন দপ্তরের অধিদপ্তরের অবস্থাটা নিয়ে। আমার সহকর্মী যে কথা বলেছেন আর কি, যে আমাদের যে নিয়োগ প্রক্রিয়ায় আমরা কিন্তু এই পরিদপ্তর করেছি, অধিদপ্তর করেছি,
190টা পোস্ট ক্রিয়েট করেছি এবং নিতে চাই, কিন্তু এই কেস আমাদের সব কেস কাপে সব বন্ধ করে দেয়। স্বাস্থ্য নিয়োগ প্রক্রিয়া, নিয়োগ, এখানকার নিয়োগ, ইঞ্জিনিয়ারদের নিয়োগ, ডাক্তারদের নিয়োগ, ফার্মাসিস্টদের নিয়োগ, বিভিন্ন কাজকর্ম যে কোনো জায়গায় গেলে আজকে সবাই কোর্টে চলে যায়, একটি কেস খাড়া করে দেয়, আমাদের সমস্ত কাজকর্ম বন্ধ হয়ে যায়। এটা আমরা অবশ্যই, আমি মনে করি এটা পরিস্থিতির অবসান ঘটবে এবং আমরা এটা করতে পারবো, বিকজ উই আর ভেরি মাচ ইন্টারেস্টেড। আমি ওষুধ শিল্প সহায়তা করতে চাই এটাকে বিকাশ লাভ, এবং আমরা আশা করি তারা অবশ্য আমাদেরকে এবং দেশবাসীকে, জনগণকে সহায়তা করবেন তাদের মূল্য এবং কোয়ালিটি ঠিক রেখে। তো আমি মনে করি যে আমরা যে আরেকটা প্রশ্ন করেননি, কিন্তু আমরা যে ড্রাগ ইন্ডাস্ট্রির সহায়তায়, WHO সহায়তায় আমরা যে একটি ল্যাবরেটরি তৈরি করছি, সেটি কিন্তু আমাদের সাউথ ইস্ট এশিয়া রিজনের সবচেয়ে বেস্ট ল্যাবরেটরি হবে, কিন্তু ওনারাই উপকৃত হবেন সবচেয়ে বেশি। যে ওনারা ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্টস তৈরি করার জন্য না, এটা হচ্ছে ওষুধটা সবচেয়ে ভালো কিনা সেই কোয়ালিটি ওনাকে পরীক্ষা করে আনতে হয়। এখন থাইল্যান্ড, ব্যাংকক, অন্য জায়গা থেকে বড় বড় ফার্মাসি, সেই টেস্টিং ল্যাবরেটরিটা WHO মানে তাদের সহায়তা এখানে তৈরি হচ্ছে। আমার মনে হয় 1-2 মাসের মধ্যে এটা আমরা পেয়ে যাব, এবং এখানে ঔষধ এখানকার যে পরীক্ষা হবে সেটি সাউথ ইস্ট এশিয়ার ওয়ান অফ দ্য বেস্ট ল্যাবরেটরি হবে। তো এইটি হয়ে গেলে তখন এই যে আমাদের ওষুধের প্রক্রিয়া, আমাদের যে মান নিয়ন্ত্রণ, সেটি এত কড়াকড়িভাবে হয় যে আমরা জানবো যে ভালো ওষুধ তৈরি হচ্ছে, এবং ওনারাও বাইরে এক্সপোর্ট করার জন্য অনেক সহায়তা পাবেন। এটিও কিন্তু একটি বড় প্রক্রিয়া। সুতরাং আমরা ঔষধকে সহায়তা, শিল্পকে সহায়তা করার জন্য এপিআই পার্ক, যেমন অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টস দেশে যখন তৈরি হবে, আমরা এই তৈরি করতে পারলে কিন্তু ওষুধের দাম আরও কমে আসবে, আশা করছি, আমি মনে করি যে কমে আসবে, এবং সেটিরও প্রক্রিয়া আমরাই শুরু করেছি। এই পার্কটি আমি আশা করি আমরা করে যেতে পারবো। আমার মনে হয় অতি শীঘ্রই জমি দিতে পারবো ওনাদেরকে, ওনারা তখন এই শিল্পকে আরো বিকাশ লাভ করতে পারবেন, আমরা আশা করবো এটা। আমি স্বাস্থ্যমন্ত্রীর কাছে আমার একটা আবেদন আছে, 15 সেকেন্ডে। এই যে ওষুধ কোম্পানিগুলো যেগুলো আছে, এই বেক্সিমকো, স্কয়ার কিংবা এই বড় মাপের যে ওষুধ কোম্পানিগুলো, এগুলো ছাড়া নতুন যে ওষুধ কোম্পানিগুলো হয়েছে পরবর্তীতে, তারা কেউ এসেনশিয়াল ড্রাগস বানান না, মানে এটা বাধ্য করানো। আমি তো এটা আমি দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ফ্রম মাই সেক্টর, কারণ আমার থেকে এই আবেদনই অবশ্য তাই না, যে ইম্পর্টেন্ট আমরা যেমন এসেনশিয়াল ইনিশিয়াল যেসব ওষুধপত্র আমরা বানাই, যেখানে লাভ অত্যন্ত কম, মার্জিন যেহেতু প্রাইস একটু বাধা আছে আমাদের, সেগুলো বড় কোম্পানি অনেক সময় তৈরি করতে চান না, অনেক সময় করেনি না। সুতরাং আমার মনে হয় আমরা উই হ্যাভ ডিসকাস দিস, যে আমাদের বাধ্য করতে হবে বড় কোম্পানিকে, যে আপনাদের আপনি একটা করেন, আপনি একটা করেন, আপনি একটা করেন, যে কিছু কিছু কোম্পানি আপনাদের তৈরি করতে হবে, তা না হলে আমরা এগুলো করতে পারবো। আমার মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে আর প্রশ্ন নেই, আমার ডাক্তার অফম রুহুল হকের কাছে একটি প্রশ্ন আছে, যে ওষুধের জেনেরিক নাম না লিখে বাণিজ্যিক নাম লেখা কতটা যুক্তিসঙ্গত প্রেসক্রিপশনে? আমার মনে হয় এটাতে কোনো অসুবিধা আছে বলে আমি মনে করি না, কারণ জেনেরিক নাম লিখলেও কোনো অসুবিধা আছে, মানে সুবিধা, বিরাট যে একটা সুবিধা আছে সেটিও তার আছে বলে আমার বিরাট কিছু মনে হয় না। বাণিজ্যিক নাম লিখলে অবশ্যই ব্যবসায়ীদের বিশেষ সুবিধা, তারা অবশ্যই বেশি সুবিধা পাবেন। তবে জেনেরিক নাম লিখলে তো অবশ্যই ডাক্তারদের সুবিধা, বেশি নাম মনে রাখতে হয় না, এবং একটি ওষুধ লিখলে তখন কার্ডটা দিবেন, সেটা লেখা হচ্ছে না কেন? এটি কিন্তু বহু জায়গায়, বহু দেশেই প্রায় নেই, কোনো দেশেই প্রায় লেখা হয় না জেনেরিক নেম। একমাত্র বোধহয় কিছু কিছু দেশে আছে ঠিকই লেখা হয়, কিন্তু তখন কম্পিটিশন যে কার ওষুধটি ওই ফার্মাসিস্ট ওই ওষুধ কাকে দেবেন আর কি, কোনটি দেবেন, সেটি এই ব্যাপারে আমি সিম্পল একটা জিনিস বলি। এইটার একটা বড় একটা আন্দোলন শুরু হয়েছিল জেনারিক নিয়ে, এটা বাংলাদেশে না, বাইরে সব জায়গাতে এটা ফেল করে, কোনো দেশে এটা ইমপ্লিমেন্ট করা হয়নি একটাই কারণটা একটাই, যে তখন ডাক্তারের কোনো চয়েস থাকছে না, রুগীর কোনো চয়েস থাকছে না, তখন আপনারা দায়িত্বটা দিয়ে দিচ্ছেন ওষুধের দোকানদারকে, এবং 176টা কোম্পানি বা 264টা কোম্পানি, সবগুলা কোম্পানি কি মান নিয়ন্ত্রণ করেন একই মানের? তাহলে নকল ভেজাল ওষুধের প্রসার ছাড়া এদেশে কিছুই হবে না, কেউ ভালো সেই নিয়ন্ত্রণের দায়িত্ব তো আবার একটা সরকারের উপর বর্তায়। আমরা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের ডিন আবম ফারুককে উদ্ধৃত করি, তিনি বলছেন যে আমরা বারবার সরকারের কাছে আহ্বান জানিয়েছি দেশে বিদ্যমান ওষুধগুলির মধ্যে থেকে ওভার দ্য কাউন্টার ওষুধের তালিকা প্রণয়ন করার জন্য, জেনেরিক নাম প্রচলনের জন্য। তিনি বলছেন না, জেনেরিক এটা তো অবাস্তব। আমি আপনাকে বলে দিচ্ছি, বাংলাদেশের মতো দেশে সম্পূর্ণ, ওনারা কোন দেশে আছে পৃথিবীতে, একটা এক্সাম্পল দেখা, হাউ উইল দে এনশিওর যে নকল ভেজাল ওষুধ বিক্রি হবে না এটার জন্য?
হাউ উইল দে এনশিওর? মানে ওনারা কি প্রত্যেকটা দোকানে ফার্মাসিস্ট বা পুলিশ বসায় রাখবে? এটা 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 আমার মনে হয় সম্পূর্ণ অবাস্তব। এটা একটা কি ইউটিউবে এবং আরেকটা বিষয়, প্রেসক্রিপশন দিয়ে ওষুধের কথা স্যার যেটা বলছেন, জি প্রথমেই কিন্তু বলেছেন, এবং এই প্রসঙ্গে সময়ও নাই। প্রেসক্রিপশন দিয়ে যেমন ওষুধের ব্যাপারটি আমরা চাই, কিন্তু এটা অনেক জটিলতা আছে। এখন দেখুন, ওষুধ দোকানদার যখন ওষুধ দাম নিচ্ছে, 2 টাকার ওষুধ যখন 3 টাকা নিয়ে নিচ্ছে কোনো কোনো ক্ষেত্রে নেয়, সে তো কোনো ভাউচার দিচ্ছে না। জি, কোনো ওষুধে কোনো ভাউচার দেওয়া হয় না। আমাদের 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 একদম শেষ 30 আমি সেকেন্ড বলি, আছে। আপনি যদি আমি পাপন ভাইয়ের কাছে একটি প্রশ্ন করতেই লাগবে, সেটা হচ্ছে ট্রেড রিলেটেড ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস ট্রিপস, যেটা সেটা যদি 2015 সালে কার্যকর হয়, তাহলে বাংলাদেশ ওষুধ শিল্পের বিকাশ রপ্তানি কি বাধাগ্রস্ত হবে কিনা? আমাদের হাতে খুব সময় কম। যদি স্পেসিফিক উত্তর দিতে হয়, রপ্তানি যতটুকু বাধাগ্রস্ত হবে সেটা খুব একটা ইম্প্যাক্ট পড়বে বলে আমি মনে করি না। আচ্ছা, কিন্তু যে জিনিসটা হবে, যে ওষুধটা এখন 10 টাকায় কিনছে বাংলাদেশের মানুষ, 120 টাকায় কিনতে হবে, এরকম সমস্যার সম্মুখীন হতে পারে। এরকম সমস্যা। আজকের অনুষ্ঠানে আসার জন্য মাননীয় স্বাস্থ্যমন্ত্রী জনাব নাজমুল হাসান পাপন এবং জনাব সুভাষ সিংহ রায়, আপনাদের ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে। আপনাদের সঙ্গে দেখা হবে আগামীকাল এই সময়। শুভরাত্রি।